আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কিডস হেলথে। এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথির আসনকে অলংকৃত করেছেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ স্যার, বক্ষবিধি ও মেডিসিন বিশেষজ্ঞ, এমবিবিএস, বিসিএস, এমডি, এমএসসিসিপি, ইউএসএ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। এবং আজকের এই আয়োজনের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে শিশুদের ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষা। আমি সরাসরি চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ তোমাকে। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? জি, খুবই ভালো লাগতেছে এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছে সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আমি সরাসরি মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। স্যার, আমি সর্বপ্রথম আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে ঋতু পরিবর্তনের এই সময় অনেক বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি হয়। এর ঠিক কি কারণ, মানে এই যে জ্বর বা সর্দি কাশিটা ঠিক কেন হচ্ছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটা একটা সুন্দর বা সময় উপযোগী আলোচনার টপিকস, যে আসলে আমরা যেটা দেখি যে ফিজিশিয়ান বা ডক্টর হিসাবে, যে এই যখন শীতের সিজনের শুরু অথবা শীতের সময়টা জুড়ে, অথবা এখন আবার শীত একটা যাই অবস্থার মধ্যে আছে, তো এই যে একটা ঋতু পরিবর্তন, এই সময়টা বাচ্চারা দেখা যাচ্ছে খুব সহজেই তারা জ্বর বা সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে। এর মূল একটা কারণ আমাদের কাছে যেটা মনে হয় যে এই ঋতু পরিবর্তনের সময়ে দিন এবং রাত্রের তাপমাত্রার একটা পার্থক্য। অনেকেই দেখা যাচ্ছে যে দিনে খুব সুন্দর গরম একটা ভালো ওয়েদার, বাট রাত বাড়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে অনেক বেশি ঠান্ডা পড়তেছে বাচ্চাদের, এবং বাচ্চারা রাত্রেবেলা অনেক বেশি সোয়েটিং হচ্ছে, তাদেরকে ঘাম হচ্ছে। এবং এই ঘাম এবং যে তাপমাত্রার পার্থক্য, এর থেকে দেখা যাচ্ছে কি যে বাচ্চারা খুব সহজেই একটা ঠান্ডা জ্বর, যেটা আমরা নর্মাল যে একটা ঠান্ডা সর্দি কাশি বলি, এটা আক্রান্ত হচ্ছে। তবে পাশাপাশি আর একটা ব্যাপার আমাদের খেয়াল রাখতে হয় যে এই সময় কিন্তু বাচ্চারা অনেক সময় ভাইরাসে আক্রান্ত হতে পারে, যারা আমরা ব্রঙ্কিওলাইটিস বলি বাচ্চাদের। অনেক সময় কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা তারা নিউমোনিয়া পর্যন্ত আক্রান্ত হতে পারে। তো এই ব্যাপারগুলো এই সময় খুব সাধারণ সর্দি কাশিও হতে পারে। আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু বাচ্চাদের ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া এরকমও হতে পারে। বিলের কাগজ দে উস্তাদ, আমি তো সেলফিনে বিল দিচ্ছি উস্তাদ। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকিং। স্যার, সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে যেই সর্দি কাশিটা একজন শিশুর হয়েছে তা সাধারণ কোনো সর্দি কাশি নাকি নিউমোনিয়া বা এ ধরনের কোনো ভয়ানক ব্যাধি? হ্যাঁ, এইটা একটা ব্যাপার আছে আমাদেরকে যে দেখতে হয়। যখন একটা বাচ্চার সাধারণ সর্দি কাশি হয়, সাথে অল্প অল্প জ্বর থাকে, তো এই সর্দি কাশিটা বাচ্চারা দিনের কোনো একটা সময় ভালো থাকে, আবার দেখা যাচ্ছে যে কোনো একটা সময় তার এই সর্দি কাশি আছে, বাট দেখা যাচ্ছে যে জ্বর যেটা থাকে সাথে, বাচ্চারা কিন্তু একটা না একটা হাই গ্রেড ফিভার, যেটা আমরাকে বলি যে 102-3 তাপমাত্রা, এরকম কিন্তু থাকে না। গায়ের মধ্যে বাচ্চাদের একটা তাদের অস্বস্তি ভাব থাকে, জ্বর ভাব, সর্দি কাশি আছে সাধারণ। বাট যেটা নিউমোনিয়া বা যেটা একটা ইনফেকশন, সেসব ক্ষেত্রে কিন্তু বাচ্চারা কখনোই জ্বরটা তার নেমে যাচ্ছে না। ইভেন আপনি বাচ্চাদেরকে প্যারাসিটামল দেওয়া হচ্ছে এই সর্দি কাশির জন্য, বা কোনো অ্যান্টিহিস্টামিন দিচ্ছেন, বাট তার জ্বরটা একদম যে বেস লাইনে, সে যে একদম জ্বর ফ্রি একটা অবস্থায় থাকে, এটা কিন্তু হচ্ছে না নিউমোনিয়ার বেলায়। তো এইসব ব্যাপারগুলো যখন আবার দেখা যাচ্ছে যে বাচ্চারা বুকের মধ্যে একটা ঘর আওয়াজ হচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, সাথে বাচ্চাদের আমাদের কাছে নিয়ে আসার পরে যখন আমরা দেখি কখনো তার একটা সিম্পল বুকের এক্সরে করে যে তার এক্সরের এক পাশে একটা শ্যাডো বা সাদা হয়ে গেছে, সেই ব্যাপারটা কিন্তু একটা নিউমোনিয়া। বাট সাধারণ সর্দি কাশি, বাচ্চারা সর্দি কাশিতে ভুগতেছে, আবার একটা ভালো সময় আছে, তারা নর্মাল খাবার দাবার খাচ্ছে, বাট নিউমোনিয়া হলে কিন্তু বাচ্চাদের খাবার দাবারের প্যাটার্ন কমে যাবে, এক্সরেতে ফাইন্ডিংস আসবে, বাচ্চা খুব উইক হয়ে যাবে, বাচ্চাদের সাথে সাথে জ্বর, সর্দি কাশির সাথে বমি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এই ব্যাপারগুলো একটু আমাদের খেয়াল রাখতে হয় আসলে। আচ্ছা, আর স্যার আপনি যেটা বলেন যে শ্বাসকষ্ট, এটা সাধারণও হতে পারে, নিউমোনিয়াও হতে পারে, বিভিন্ন লক্ষণের উপরে নির্ভর করে। আর স্যার, সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে একজন শিশুর দীর্ঘ সময় ধরে শ্বাসকষ্টজনিত রোগটা রয়ে গিয়েছে, মানে এর ঠিক কারণ কি হতে পারে? এটা কি কোনো বংশ থেকে আসে নাকি অন্য কোনো সমস্যা?
শ্বাসকষ্ট ব্যাপারটা কি, বাচ্চারা কিন্তু আসলে ওরকম বলতে পারে না যে তার আমার শ্বাসকষ্ট হচ্ছে। কারণ একদম বয়স্ক যে একজন মানুষ, সে কিন্তু বুঝতে পারে যে সে তার দম নিতে কষ্ট হচ্ছে, তার একটা বুকের মধ্যে টাইট ফিল হচ্ছে। এখন একটা বাচ্চা তো এসে তার আব্বা মাকে বলতেছে না যে আমার শ্বাসকষ্ট, তো কীভাবে বোঝা যায় যে আসলে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে? এটা একটা ব্যাটার কি, এটা একটা প্যাটার্ন হলো যে বাচ্চার ফার্স্ট ব্রেদিং, মানে এই বাচ্চাটার তার যে নর্মাল যে প্যাটার্ন, মানে শ্বাস নেওয়ার এবং যে এইটা দ্রুত হয়ে যায়। দেখা যাচ্ছে কি একটা বাচ্চা 6 মাস বা 1 বছর বয়স, তার যে মিনিটে শ্বাস প্রশ্বাসের গতিটা, সে দেখা যাচ্ছে 50 বা তার বেশি শ্বাস প্রশ্বাস নিচ্ছে, মানে 50 বার বা তার বেশি মিনিটে। কোনো একটা বাচ্চা 2 বছর পর্যন্ত দেখা যাচ্ছে যে সে 40 বারের বেশি ব্রেথ নিতেছে। বাট 2 বছরের একটা বড় বাচ্চা, সেও যদি 30 বারের বেশি শ্বাস নেয়, যেমন নর্মাল একটা মানুষ, আমরা যারা অ্যাডাল্ট না নর্মাল মানুষ, আমরা শ্বাস নিয়ে হলো 14 থেকে 18 বার মিনিটে। এখন যে বাচ্চাটা 2 বছরের উপরে, সে বাচ্চাটা যদি 30 বারের বেশি শ্বাস নেয় মিনিটে, তখন কিন্তু আমরা ধরে নিই যে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে। তো এই শ্বাসকষ্ট সাথে সাথে আবার কিছু ডেঞ্জার সাইন আছে। ডেঞ্জার সাইন কীরকম? ধরেন একটা বাচ্চার শ্বাসকষ্ট হইতেছে, সে মিনিটে 30 বারের বেশি শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, সাথে সাথে দেখা যাচ্ছে যে তার বুকের খাঁচার নিচের দিকে ডেবে যাচ্ছে এই শ্বাসকষ্টের সাথে, 30 বারের বেশি শ্বাস নিচ্ছে এটার সাথে। কখনো বাচ্চার ঠোঁট বা ফেস নীল হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা একটা সিভিয়ার ব্যাপার, শ্বাসকষ্ট। এখন এটা বাচ্চার অনেক দিন থেকে থাকতে পারে, আবার দেখা যাচ্ছে যে কোনো একটা রোগ, নিউমোনিয়া যেটা আমরা বললাম, অথবা তার কাশি শ্বাসকষ্ট হয়ে এরকম আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। এর আসলে অনেকগুলো কারণ, মানে শুধু 1-2টা কারণ দ্বারা তো ব্যাখ্যা করা যায় না। কখনো কার্ডিয়াক কারণ আছে, কখনো ফুসফুসের কারণ আছে, এই সব কারণেই বাচ্চাদের এরকম শ্বাসকষ্ট হতে পারে। তো ওইটা আমাদের কাছে আসলে তখন আমরা বাচ্চাকে ইভালুয়েট করে দেখে তখন বলতে পারবো যে আসলে এটা কি কারণে হচ্ছে এটা। আর আমি যেটা আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, যে এটা কি কোনো বংশ পরিক্রমায় আসে নাকি স্বাভাবিকভাবেই হতে পারে? হ্যাঁ, বংশ পরিক্রমা একটা ফ্যাক্টর, বংশ পরিক্রমা একটা ফ্যাক্টর। এই জন্য আমি বলতেছি যে তবে মানে বংশ, ধরেন আব্বা আম্মা কারো, অথবা ফার্স্ট ফ্যামিলি যারা আমরা বলি, যে তার মায়ের একটা ফ্যামিলি, যে নানা মামা এরা খালা এরকম, মানে এরকম একটা ফ্যামিলি। আরেকটা হলো যে বাবার একটা ফ্যামিলি, যে চাচা ফুফু দাদা এদের একটা ফ্যামিলি ট্রি। এখন এই ফ্যামিলিতে কারো যদি দেখা যায় যে ফার্স্ট ডিগ্রি ফ্যামিলির মধ্যে কারো এরকম শ্বাসকষ্ট বা কাশির ক্রনিক ডিজিজ থাকে, তাহলে তার মধ্যে একটা শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বাট এটা যে হবে এরকম না, জেনেটিক টেন্ডেন্সি। তবে ওইটা কিন্তু আবার তখন আসলে অ্যাজমা বা জেনেটিক টেন্ডেন্সি ডিজিজ থাকে, অ্যাজমা, সিস্টিক ফাইব্রোসিস কোনো বাচ্চাদের, এই ডিজিজগুলোতে। বাট সেটা কিন্তু একটা ডিজিজ ডায়াগনোসিসের ব্যাপার। মানে একটা বাচ্চার শ্বাসকষ্ট বা কাশি হচ্ছে, ইভেন সে অ্যালার্জিতে গেলে হতে পারে, তার হয়তো কোনো একটা ডাস্ট অ্যালার্জি আছে, তার কোনো ফুড অ্যালার্জি আছে, অথবা তার কোল্ড অ্যালার্জি আছে, সে ওখান থেকে শ্বাসকষ্ট কাশি দীর্ঘদিন ভুগতে পারে। তবে জেনেটিক্যালি থাকলে তখন আমরা ইভালুয়েট করি বাচ্চাটাকে যে বাচ্চার মধ্যে অ্যাজমা বা ওরকম কোনো সমস্যা আছে কিনা, এটা একটা ফ্যাক্টর থাকতে পারে। জি, আপনি যেটা বললেন যে ডাস্ট অ্যালার্জির কথাটা, এই প্রসঙ্গ ধরে আমি আপনার কাছে জানতে চাইবো যে ডাস্ট অ্যালার্জি সহ যাদের শ্বাসকষ্ট রয়েছে, মূলত যখন তারা বাহিরে যায় বা বিশেষ করে যানবাহনে দীর্ঘ সময় ধরে চলাচল করে, তখন তারা মাস্ক পরিধান করাটাকে একটু বেশি গুরুত্ব প্রদান করে। সেক্ষেত্রে অনেকের দেখা যায় যে মাস্ক পরিধান করলে আবার আলাদা ধরনের আর একটা শ্বাসকষ্টের প্রবণতা দেখা যায়। তো এক্ষেত্রে আপনি তাদেরকে ঠিক কি সলিউশন দিতে চাবেন? আসলে সলিউশনের ব্যাপারটা আছে তার ডিজিজের মধ্যে। মানে আমরা যদি ধরে নেই যে একটা বাচ্চা, বা আমরা যেহেতু আজকে বাচ্চাদের প্রোগ্রাম নিয়ে কথা বলছিলাম, তো একটা বাচ্চার ডাস্টে গেলে অথবা কোল্ডে গেলে তার অ্যালার্জি হচ্ছে, তার হাঁচি হচ্ছে, বা তার শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, তো এসব বাচ্চাদের অ্যাভয়েডেন্স একটা মূল ফ্যাক্টর, যে তাকে ওই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। এখন যেটা ইস্যু আসে যে বাইরে গেলে সে মাস্ক পরলে, তার আবার মাস্ক পরলে যে একটা তার মধ্যে সাফোকেশন হয়, যে বাচ্চারা দেখবেন যে মাস্ক পরতে চাবে না, সাফোকেশন হয়। এখন এই ব্যাপারটা সাফোকেশন যে হয়, এই ব্যাপারটা একটা সাবজেক্টিভ, বাচ্চাকে বোঝানোর ব্যাপার। বাচ্চাকে যদি মানে কোনোভাবে মোটিভেট করা যায়, বোঝানো যায়, বাবা তুমি যদি এই মাস্কটা পরো তাহলে তোমার ওই যে কাশি বা শ্বাসকষ্ট হচ্ছিল এটা কিন্তু হবে না, তাহলে কিন্তু তারা এই ব্যাপারটা পড়বে। তবে তারপরও আমাদের আন্ডারলাইনিং ডিজিজটাকে ট্রিটমেন্ট করতে হবে। শুধু মাস্ক পরাটা তো একটা প্রিভেন্টিভ ব্যাপার, যে আমি তাকে ডাস্টে এক্সপোজার হইতে গেলে সে মাস্ক পরলো, বা ঠান্ডা বাতাসের মধ্যে গেলে সে মাস্ক পরলো, কিন্তু আর যদি ওরকম আন্ডারলাইনিং ডিজিজ থাকে, তার অ্যাজমা থাকে বা তার ওরকম কোনো সমস্যা থাকে, তাহলে ওই ব্যাপারকে আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট দিতে হবে তাকে। ট্রিটমেন্ট দিলে ওই প্রবণতাটা কমে আসবে, তার যে অতিরিক্ত ডাস্টে গেলেই যে তার একদম
সাথে সাথে শ্বাসকষ্টকারী শুরু হবে, ওই প্রবণতা কমে আসবে, সে হয়তো বেটার ফিল করবে। আচ্ছা, এই শ্বাসকষ্ট কিংবা সর্দি কাশি যে ডিজিজটা আমরা দেখছি, এটা ঠিক কোন পর্যায়ে গেলে একজন শিশুর অ্যান্টিবায়োটিক নেওয়া বা হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা হতে পারে বলে আপনি মনে করেন? একটা ব্যাপার, হ্যাঁ, আমরা যেটা একদম শুরুতে আমরা ডিসকাস করতেছিলাম যে একটা সাধারণ সর্দি কাশি কিনা, জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট এইসব কিন্তু একদম সাধারণ সর্দি কাশি। আমাদের দেশের যে রিসার্চগুলো আছে ওইখানে যদি আমরা দেখি একদম 50% বাচ্চা বা তার বেশি, মানে 50 ভাগের বেশি বাচ্চারই কিন্তু সাধারণ সর্দি কাশি। এই সাধারণ সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক্স লাগে না আসলে। এই সাধারণ সর্দি কাশি বাচ্চার ঘামটা গায়ে জমে গেল, ডাস্টে গেল, একটু সাধারণ সর্দি কাশি হলো, তো এই ব্যাপারটাই কিন্তু আমরা শুধু প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, একটু হট এনভায়রনমেন্টে রাখা, দেন বাচ্চা কিন্তু কয়েকদিনের সময়ের পরিক্রমায় 1 সপ্তাহ বা 5 দিন 7 দিনে ভালো হয়ে যাচ্ছে। বাট একটা বাচ্চার যদি দেখা যায় যে এই সাধারণ সর্দি কাশির সাথে জ্বরটা 103-4 চলে আসে, এবং বাচ্চাটা যে রেগুলার যে তার খাবার দাবারের প্যাটার্ন এটা চেঞ্জ হয়ে যায়, যে বমি করে, সে খেতে গেলেই সে বমি করতেছে, অথবা বাচ্চার এই যে শ্বাসকষ্ট যেটা আমরা ডিসকাস করতেছিলাম, যে শ্বাসকষ্ট এত বেশি তার বুকের খাঁচা নিচের দিকে ডেবে যাচ্ছে, অথবা শ্বাসকষ্টের জন্য বাচ্চা নীল হয়ে যাচ্ছে, তখন কিন্তু বাচ্চাকে আসলে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে যে আমার বাচ্চার কোনো মারাত্মক রোগ আছে কিনা, তার নিউমোনিয়া আছে কিনা, তার অ্যাজমা সমস্যা আছে কিনা, এটা বেড়ে গেছে কিনা। তখন কিন্তু ডাক্তার যদি মনে করে যে তাকে হোম ট্রিটমেন্ট পসিবল, তাহলে হোম ট্রিটমেন্ট দিবে, তাকে মুখে ঔষধ, অ্যান্টিবায়োটিক্স বা আদার জিনিস ঠিক করে দিবে। আর যদি মনে করে না যে হোম ট্রিটমেন্ট নয়, এক্ষেত্রে অ্যাডমিশন লাগবে, সেক্ষেত্রে ডাক্তার অক্সিজেন লাগবে তাকে, তাহলে অক্সিজেন, অ্যান্টিবায়োটিক্স এগুলো দিয়ে তাকে অ্যাডমিশন রাখবে। আচ্ছা, আপনি যেটা বললেন একটু আগে যে একটা এনভায়রনমেন্টের প্রয়োজন রয়েছে একজন শ্বাসকষ্ট রোগীর জন্য, সেক্ষেত্রে একজন বাচ্চাকে তো যদি একটা ভালো পরিবেশ দিতে হয় তাহলে তো তাকে সবচেয়ে ভালো বলা যায় যে বাসায় রাখতে হবে। সেক্ষেত্রে বাসা বাড়িতে ঠিক কী ধরনের এনভায়রনমেন্ট অথবা ঠিক কী ধরনের ফুড হ্যাবিট উপযোগী বলে আপনি মনে করেন একজন ডক্টর হিসেবে? এটা একটা ব্যাপার যে আমরা যখন বললাম যে বাচ্চারা সাধারণ সর্দি কাশি হয়েছে, বাচ্চাটাকে বাসায় রেখে ট্রিটমেন্ট রাখা যাবে, এবং বাচ্চাকে হেলদি ডায়েট দিতে হবে বা সুন্দর বাসা এনভায়রনমেন্ট রাখতে হবে। ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা এরকম যে ধরেন একটা বাচ্চাকে আমরা, যে স্বভাবত বড় মানুষেরই দেখবেন জ্বর হইলে খেতে চায় না, তো বাচ্চারা স্বভাবত খেতে চাবে না, অল্প খাবে তারা, অথবা খেতেই চাবে না। এখন অল্প যখন খাবার খাবে, বাট এই সময় তার ডিমান্ডও বেশি, তার যেহেতু একটা ভেতরে জ্বর আছে বা অসুস্থ সে, তাকে বেশি পরিমাণ নিউট্রিশাস ডায়েট দিতে হবে। এখন বেশি খাবার তো দেওয়া যাচ্ছে না, তাহলে কি করতে হবে যে ওই অল্প খাবারটাকে যাতে ফর্টিফাই করা যায়, মানে নিউট্রিশন বেশি দেওয়া যায়। কিরকম, ধরেন আপনি একটা ডাল, চাল, সবজি এগুলো মিক্স করে, একটা ডিম মিক্স করে আপনি খিচুড়ি তৈরি করলেন, ওই খিচুড়ির মধ্যে আপনি 1 চামচ ঘি দিলেন অথবা 1 চামচ তেল বেশি দিলেন, তখন কিন্তু সে নিউট্রিশনটা বেশি পেল। আপনি বাচ্চাকে ডিম দিতে পারেন। এখন এই ডিমের কিন্তু অনেক ধরনের ফর্মুলা প্যাটার্ন করে দেওয়া যায়, কেউ বাচ্চা ডিম পোস্ট করে খাবে, কেউ সিদ্ধ করে খাবে। তাহলে এই যে প্রোটিন জাতীয় খাবার আপনার এই সময় আমরা শুধু ডিসকারেজ করি যে ঠান্ডা কিছু বাচ্চাকে দেওয়া যাবে না, বাট যে খাবারটা দিব ওইটা ওয়ার্ম, গরম, এবং যাতে সে বেশি পরিমাণে প্রোটিন, তারপরে বেশি পরিমাণে ফ্যাট, এই ধরনের খাবার পায়, এই ধরনের আমরা এনকারেজ করি। প্লাস আরেকটা জিনিস, হোম এনভায়রনমেন্টের কথা আনছিলাম কেন এই ব্যাপারটা, যে হোম এনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর কেন, দেখেন হোম এনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর যে বাসায় অনেক সময় দেখা যাচ্ছে জানলা খোলা রাখি, অনেক বেশি ঠান্ডা বাতাস ঢুকতেছে, অথবা যেসব একটা বাচ্চা হাঁচি কাশি হচ্ছে বেশি ঘরের মধ্যে, বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে, বাট অনেক সময় দেখা যাচ্ছে যে মশার সিজন চলে, অনেক সময় দেখা যাচ্ছে যে সে একটা কয়েল জ্বালে রাখতেছে বাসার মধ্যে, অথবা বাচ্চার ঘরের কোনো অ্যাডাল্ট মেম্বার সে হয়তো স্মোকিং করতেছে। তো এই জিনিসগুলো আমাদের কাছে একটা ফ্যাক্ট যে বাচ্চার যখন একটা বাসায় বাচ্চা থাকে, ওই ঘরে স্মোকিং না করা, মানে ওই ঘরে স্মোক না করা, ওই ঘরে ধোয়া হয়, তৈরি হয়, এরকম জিনিসটাকে অ্যাভয়েড করা, এইটাই আমি হোম এনভায়রনমেন্ট বলতে বোঝাচ্ছি আসলে। এবার একটু আমরা দর্শকদের কমেন্টে চলে যাচ্ছি। আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে আপনি যে অ্যাজমা বা অ্যাজথিমার কথাটা বলছেন, ঠিক কোন কোন খাবারের কারণে এই অ্যাজথিমা বা অ্যাজমা যেটা হয় বলে আপনি মনে করেন, বা কি বলছে আমাদের চিকিৎসা শাস্ত্র? অ্যাজমার সাথে খাবারের রিলেশন মানে একদম যে নাই তা আমি বলবো না, বাট অ্যাজমা তো আমি প্রথমে একটু বলছিলাম যে একটা জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড চাইল্ড, মানে তার ফ্যামিলি হিস্ট্রি আছে, সে জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড চাইল্ড, সে যদি এরকম, মানে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের একটা প্যাটার্নটা অ্যাজমা আছে, এটা বোঝার ব্যাপারটা হলো যে সে একটানা কাশি, শ্বাসকষ্ট, সাথে বুকের মধ্যে তার শোষ আওয়াজ, অথবা সে যখন খেলতে যায় সে দেখাচ্ছে কিছুক্ষণ খেলেই সে হাঁপাই যাচ্ছে, তো তখন আমরা বলি যে একটা বাচ্চার অ্যাজমা আছে কিনা দেখতে হবে। আচ্ছা, তো তখন বাচ্চাটাকে যখন আমরা অ্যাজমা ডায়াগনোসিস করলাম, তার ফুড একটা তার ফ্যাক্টর,
বাট কোনোভাবেই না আমরা ডাক্তাররা এনকারেজ করি না যে এই ফুডগুলো অ্যাজমা তৈরি করে, এরকমও খাবার নাই আসলে যেই খাবারগুলো বন্ধ করে দিবেন, আপনার ফ্যামিলিটিতে অ্যাজমা আছে বাচ্চাদেরকে এই খাবারগুলো দিবেন না তাহলে বাচ্চার অ্যাজমা হবে না, এরকম ব্যাপারটা কিন্তু আসলে না। আচ্ছা, আবার একটা ব্যাপার হলো যে অ্যাজমা যেসব বাচ্চার আছে, আমরা ডাক্তাররা ডায়াগনোসিস করে দিল যে বাচ্চার অ্যাজমা আছে, তখন কি আমরা বলে দিব যে এই খাবার এই খাবার এই খাবার বন্ধ করে দেন? এইরকমও না আসলে ব্যাপারটা না। ধরেন কারো কারো আমরা যদি অ্যালার্জিক ফুড বলি তাহলে আমরা স্বভাবতই ধরে নেই যে অ্যালার্জিক ফুড মানে তার এই যে ডিমের মধ্যে বলি হাঁসের ডিম, মাংসের মধ্যে বলি যে গরুর মাংস, সবজির মধ্যে আমরা বললাম যে আপনার অনেক সময় যে বেগুন, অথবা মাছের মধ্যে বললাম চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলো অ্যালার্জিক ফুড। বাট এই অ্যালার্জিক ফুড কমনলি নট অ্যালার্জিক টু এভরি চাইল্ড অথবা এভরি ম্যান। মানে একটা বাচ্চার আছে, অ্যালার্জি আছে, দ্যাট মিনস সে যে ইলিশ মাছ খেতে পারবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। আচ্ছা, অ্যালার্জি থেকে কি সরাসরি অ্যাজমাটার উৎপত্তি হয় নাকি দুটোর মধ্যে পার্থক্য কিছু রয়েছে? না, অ্যালার্জি থেকে সরাসরি অ্যাজমার উৎপত্তি হয় না। মানে যেসব পেশেন্ট জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড, ওরা কিছু ফ্যাক্টরে যদি এক্সপোজ হয় অ্যালার্জিক সাবস্টান্স, ওনারা যে ফ্যাক্টরগুলোতে অ্যালার্জিক, তখন ওই বাচ্চাদের অ্যাজমা হতে পারে। এখন এই ব্যাপারটা এইটাই ফ্যাক্ট, যেসব বাচ্চাদের যে জিনিসে অ্যালার্জি ওই জিনিসটাকে অ্যাভয়েড করতে বলি আমরা। আচ্ছা, একটা বাচ্চার ধরেন গরুর দুধ খেলে অ্যালার্জি হয়, তাহলে সে গরুর দুধ খাবে না। বাট তার যদি অ্যাজমা আছে দেখে সে গরুর দুধ সব বন্ধ করে দিবে, এটা কিন্তু না। সে যদি গরুর দুধ খাওয়ার পরে তার প্রবলেম হয় তাহলে সে গরুর দুধ খাবে না। সে যদি দেখা যাচ্ছে যে কোনো মানে ইলিশ মাছ খেলে তার ঝামেলা হয় তাহলে সে খাবে না, চিংড়ি মাছ খেলে ঝামেলা হয় তাহলে খাবে না, বাট কমনলি সে বাদ দিবে না। এর জন্য ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন, বাচ্চা টু বাচ্চা এটা ভ্যারি করবে। কমনলি আমরা বলি কি যে ডাস্টে ঝামেলা হচ্ছে তাহলে ডাস্টে যাবেন না, কোনো ঠান্ডায় ঝামেলা হচ্ছে তাহলে ঠান্ডা অ্যাভয়েড করেন। বাট ফুডকে আমরা কখনো কমনলি এই ফুড বাদ দেন এরকম আমরা এনকারেজ করি না আসলে। আপনি যেটা আমরা শুরুতে যেটা আলোচনা করলাম যে শ্বাসকষ্ট থেকে কোনো একটা সময় নিউমোনিয়া হতে পারে, আবার শ্বাসকষ্ট থেকে অ্যাজমারও উৎপত্তি হতে পারে। সেক্ষেত্রে যদি একজন শিশুর ওই শ্বাসকষ্টটা অ্যাজমাই হয়, সেক্ষেত্রে সে কি ধরনের চিকিৎসা নিতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমরা শ্বাসকষ্ট থেকে আমরা যদি একটা বাচ্চার অ্যাজমা আইডেন্টিফাই করি যে এই বাচ্চাটার অ্যাজমা আছে, তখন আমাদের ওই একটা জেনারেল ট্রিটমেন্ট, প্রিন্সিপালস অফ জেনারেল ট্রিটমেন্ট আছে, যে বাচ্চাকে আমরা কিছু আপনার যে এই জিনিসগুলো সে অ্যাভয়েড করবে, ওইটা যেটা আমরা ডিসকাস করতেছিলাম যে পার্সন টু পার্সন ভ্যারি করবে। তার কিছু খাবার দাবার ব্যাপার সে অ্যাভয়েড করবে, কিছু ডাস্ট এনভায়রনমেন্ট অ্যাভয়েড করবে, সে কিছু কোল্ড এনভায়রনমেন্ট অ্যাভয়েড করবে। পাশাপাশি তাকে ওইসব বাচ্চার দেখা যায় যে যারা স্কুল গোয়িং চাইল্ড, ওরা দেখা যাচ্ছে যে স্কুলে গিয়ে খেলাধুলায় বেশি ডাস্টি এনভায়রনমেন্টে খেলতে গেলে ওদের ঝামেলা হচ্ছে। বাট ওই ডাস্টি এনভায়রনমেন্টটাকে আমরা একটু অ্যাভয়েড করতে বলি। আর ট্রিটমেন্টের ব্যাপারটা কি আসলে যে অ্যাজমার যে মেডিকেশন, সেই মেডিকেশন বড়দের এবং বাচ্চাদের অনেকটা সেম, এবং ওই অ্যাজমার মেডিকেশনটা আমি একটু আপনাকে থামাচ্ছি, একজন দর্শক কল দিয়েছেন। দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। আমি সুজন বলছি ঢাকা থেকে। বাচ্চাদের বুকে যদি ঘর করে সেই মানে এবং শ্বাসকষ্ট হয়, তাহলে এই অবস্থা আমরা কি করতে পারি? জি দর্শক, আপনার এই প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একটু বলতেন। তাহলে আমরা এই কোশ্চেনটার অ্যান্সারটাই আগে দিয়ে আসি। বাচ্চাদের কোশ্চেন ছিল যে, ধন্যবাদ সুজন সাহেবকে তার কোশ্চেন করার জন্য। তার যে বাচ্চাদের ঘর আওয়াজ করে এবং শ্বাসকষ্ট হয়, এটা আসলে খুব কমনলি হয়তো ফেস করে বাচ্চার প্যারেন্টসরা, তার জন্য হয়তো কোশ্চেনটা করা। তো এইটা আমরা যেটা বাচ্চাদের ঘর যেটা বুকের মধ্যে এবং নাক অথবা গলার মধ্যে, এই জিনিসটা আগে পার্থক্য করতে হবে আমাদেরকে। অনেক বাচ্চা বাবা মাই ওরিড হয়ে যায় যে বাচ্চারা আমার তো বুকের মধ্যে ঘর করতেছে, কিন্তু যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা স্টেথোস্কোপ দিয়ে, মানে এই জিনিসটা দিয়ে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হয়, মানে এটা স্টেথোস্কোপ, এই জিনিসটা দিয়ে আমরা যদি বাচ্চার বুকে বসাই তখনই কিন্তু আমরা আইডেন্টিফাই করি বাচ্চার শব্দটা কি বুক থেকে উৎপত্তি হচ্ছে নাকি তার নাক অথবা গলা থেকে উৎপত্তি হচ্ছে। বাচ্চাদের একটা কমনলি ফ্যাক্টর হলো তাদের নাকের ময়লা যে তারা পরিষ্কার করতে পারে না, গলার মধ্যে সে আমরা এরকম ক্লিয়ার করি, সে ক্লিয়ার করতে পারে না। তো ওই ঘর শব্দটা সে বুকের মধ্যেও ফিল হয়। তো তখন আমরা নাকে, বাচ্চাদের ছোট বাচ্চা হলে নাকে অনেক সময় ঘর শব্দ হয়, আমরা অনেক সময় নাকের ড্রপ, নেজাল ড্রপ, নর্সল ড্রপ দিই, দেখা যাচ্ছে এটা থেকে বাচ্চা অনেক সময় ইমপ্রুভ করে যায়। তবে রিয়েলি যদি বাচ্চার শ্বাসকষ্ট হয় এবং বুকের মধ্যে ঘর আওয়াজ হয়, তাহলে এটা কনসার্ন কি তখন আমাদের বাচ্চার বয়স এবং বাচ্চার যে আদার্স যে কন্ডিশন,
ওই কন্ডিশনগুলোকে অ্যাসেস করে দেখতে হবে যে বাচ্চার কি অ্যাজমা আছে, বাচ্চার কি নিউমোনিয়া আছে, এই শ্বাসকষ্টটা তার কোন জায়গা থেকে, তখন আমাদের ট্রিটমেন্টে যেতে হবে ওইটা স্পেসিফিকলি। দর্শক, আশা করছি আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গিয়েছেন। স্যার, আমরা যে বিষয় আরেকটি ফোন কল চলে এসেছে, আমি সরাসরি ফোনে চলে যাচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হচ্ছে স্যারের কাছে। জি আমার বাচ্চার বয়স হচ্ছে 4.5 বছর জি এবং ওয়েদার চেঞ্জ হলে ঠান্ডা সর্দি লেগে থাকে আর ঘন ঘন জ্বর হয়। ওষুধ খাওয়ানোর পরে আবার কয়েকদিন পর আবার জ্বর হয় এবং ঠান্ডা সর্দি লেগে থাকে এবং সে নাকে ডোজ দিতে চায় না। আমার করণীয় কি? জি দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি আমাদের পর্দায় পেয়ে যাবেন। স্যার, যদি একটু বলতেন। দর্শককে ধন্যবাদ। আমাদের একদম প্র্যাকটিক্যাল একটা তার টপিকস, হয়তো প্র্যাকটিক্যালি সেটা ফেস করতেছে তার বাচ্চাকে, এবং অনেক প্যারেন্টসই এটা বলে যে আমার বাচ্চার তো ঘন ঘন জ্বর হচ্ছে বা ঘন ঘন ঠান্ডা কাশি হচ্ছে। তো এটা কিন্তু আসলে একটা উদ্বেগের ব্যাপার তখন যখন বাচ্চারা এরকম আব্বা আম্মা আমাদের কাছে আসে, প্যারেন্টসরা, তখন আমরা একটা জিনিস তাদেরকে সার্চ করি আসলে, যে সব বাচ্চাদের যে কোনো আন্ডারলাইনিং কোনো ইমিউনো ডেফিসিয়েন্সি আছে কিনা। মানে ইমিউনো ডেফিসিয়েন্সি দ্যাট মিনস তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিনা, ওইটার একটা আমরা ইভালুয়েট করি। আর একটা ব্যাপার আমরা ইভালুয়েট করি যে তার আপার এয়ারওয়েভ একটা আমরা ব্যাপার বলি, যে আপার এয়ারওয়ে দ্যাট মিনস আমাদের এই নাক যেটা, এবং নাকের পেছনের দিক, নাক কিন্তু নাক একদম নাক থেকে গলা পর্যন্ত এটার এক্সটেনশন, তো ওই জায়গাটা প্লাস হলো টনসিল, এবং টনসিলের পেছনে আর একটা জিনিস থাকে অ্যাডিনয়েড। আচ্ছা, তো এই জিনিসটা আমরা ইভালুয়েট করি। যেসব বাচ্চাদের দেখা যায় যে নাকের মধ্যে সাইনাসগুলো ইনফেক্টেড থাকে এবং দেখা যাচ্ছে যে কারো টনসিল বড় থাকে বা অ্যাডিনয়েড বড় থাকে, এই আপার এয়ারওয়েতে প্রবলেম থাকে, এসব বাচ্চা কিন্তু, অথবা তাদের একটা অ্যালার্জিক টেন্ডেন্সি থাকে, এইসব বাচ্চা কিন্তু অল্পতেই ঠান্ডায় আক্রান্ত হচ্ছে। যেটা ভাইটা কোশ্চেন করছেন, সে বলতেছিল যে তার বাচ্চা তো 4 বছর বয়স, বাট সে বারবারই কেন তার জ্বর সর্দি কাশি হচ্ছে। যদি এই ব্যাপারটা হয় যে সে বাচ্চা তার ঠান্ডা, তার অনেক সময় বাচ্চারা ফ্লোরে হাঁটে ঠান্ডায়, অথবা দেখা যাচ্ছে যে বাচ্চারা ঘুমের সময়, ওই যে বললাম যে আমরা সোয়েটিং হয়, ঘামগুলো গায়ে জমে, অথবা দেখা যাচ্ছে যে বাচ্চা কখনো গোসল করার সময় বেশি তার ঠান্ডা পানি দিচ্ছে, এই ব্যাপারগুলো যদি কারেকশন করার পরেও যে বাচ্চার যদি এরকম তার বারবার সর্দি কাশি ঠান্ডা লেগে থাকে, তখন আমাদের দুইটা জায়গায়, আমাদের একটা হলো বডির ইমিউনো ডেফিসিয়েন্সি আছে কিনা, আর একটা হলো আমাদের বক্ষব্যাধি রিলেটেড ফুসফুস এবং তার এই যে নাক, গলা এবং তার অ্যাডিনয়েড, টনসিল, এগুলোতে কোনো প্রবলেম আছে কিনা, এটা আইডেন্টিফাই করতে হয়। আচ্ছা, এই সমস্ত জিনিস আইডেন্টিফাই করার পরেও আমরা দেখি কোনো কোনো বাচ্চা যে এরকম প্রবলেম নাই, তার নাকে সমস্যা নাই, গলায় টনসিলের সমস্যা নাই, অ্যাডিনয়েডের সমস্যা নাই, বুকের এক্সরে ভালো আছে। তো এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করার পরে যদি ভালো থাকে, তখন আমরা এনশিওর করি যে বাচ্চা একটু হেলদি এনভায়রনমেন্টে রাখেন, তখন সে ইনশাআল্লাহ ভালো থাকবে, ভয় পাওয়ার কিছু নয় আর কি। আরেকজন দর্শকের ফোন কল চলে এসেছে, আমি একটু আপনার অনুমতি নিয়ে ফোনটি ধরতে চাচ্ছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠান্ডা লাগলে যে গ্যাস দেয় বাচ্চাদের, আপনি কি নেবুলাইজেশনের কথা বলছেন? জি 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 যে ওইটা দিলে কি কোনো ক্ষতি আছে কিনা? জি জি অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি আমাদের পর্দায় পেয়ে যাবেন। স্যার, আপনি যদি একটু বলতেন। তাহলে আমরা নেবুলাইজেশন ব্যাপারটা, মানে আমাদের একটা মানে সোশ্যাল ফ্যাক্ট আছে যে মনে করে যে নেবুলাইজেশন বা গ্যাস দেওয়া, যেটা আমাদের প্রশ্নকর্তাকে ধন্যবাদ একদম একটা টপিক্সকে উঠাই নিয়ে আসার জন্য, এই টপিক্সটাকে, যে তারা মনে করে এটা মনে হয় বাচ্চার একবার যে নেবুলাইজেশন দিলে হয়তো সারা জীবন তার নেবুলাইজেশন দেওয়া লাগবে, এটা একটা ধারণা আছে বদ্ধমূল, অথবা মনে করে যে এটা হয়তো বাচ্চার বেশ ক্ষতি হবে। কিন্তু আমরা আমাদের যে প্রশ্নকর্তা এবং সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমরা এশিওর করতে চাই একদম, যে এইটা নেবুলাইজেশনটা একদম পুরোপুরি সেফ, এবং এইটা একটা ওয়ে অফ মেডিসিনকে আমার দেওয়ার একটা টেকনিক। শুধু আমি এই মেডিসিনটা নেবুলাইজেশন গ্যাস ফর্ম করে তার ফুসফুসে মেডিসিনটাকে পৌঁছাইতেছি। অতএব এখানে একবার নেবুলাইজ করলে যে বাচ্চা সারা জীবন নেবুলাইজ করা লাগবে, এইটাও কোনো ফ্যাক্টর না। আবার এইটা নিলে যে বাচ্চার কোনো ক্ষতি হবে, এইটাও ফ্যাক্টর না, এবং কোনো ক্ষতি হবে না। বাট এটার একটা মানে ডোজের ব্যাপার থাকে, যে আমি বাচ্চাকে কতটুকু দিচ্ছি। সিম্পলি আমরা অনেক সময় বাচ্চাদের বলি কি, অনেক সময় দেখবেন এখন বাচ্চার বাপ মা সবাই জানে যে আমরা উইন্ডেল প্লাস বুডিকট, এই সলিউশনগুলো যেসব বাচ্চারা
এরকম বারবার ঠান্ডা কাশি হয়, ওদেরকে কমনলি ওরা জানে যে উইন্ডেল প্লাস দিয়ে নেবুলাইজেশন করতে হয়, বডি কর্ড দিয়ে নেবুলাইজেশন করতে হয়। জি জি তো এই নেবুলাইজেশনের ব্যাপারটা কতদিন দিবে, কিভাবে দিবে, কত ডোজে দিবে, এইটার একটা ফ্যাক্টর আছে। এখন একটা বাচ্চাকে খুব বেশি নেবুলাইজেশন দিলাম বেশি ডোজে, তখন বাচ্চার দেখা যায় হাত পা কাঁপতেছে, অথবা বাচ্চা একটু ইরিটেবল ফিল করতেছে, নিতে যাচ্ছে না। তো এই ব্যাপারগুলোর ব্যাপার আছে। বাট যদি নির্দিষ্ট ডোজে দেওয়া হয় তাহলে এটা আসলে ক্ষতিকর ব্যাপার না, এবং এটা দেয়া যাবে, ক্ষতিকর ব্যাপার না। আরেকটি ফোন কল চলে এসেছে, আমি একটু ফোনে চলে যেতে চাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাউসার বলছি, কাউসার হোসেন শাহাদাত বলছি কমলাপুর থেকে। জি জি জি, আমি ডাক্তারের কাছে জানতে চাচ্ছি যে বাচ্চাদের অনেক সময় এই বছর যে ফিল্ডটা করছি যে বাচ্চা হাসে খেলে একদম ঠিক আছে, কিন্তু যখন হালকা হালকা জ্বর অনুভব করার পর আমরা হসপিটালে নিয়ে গেছি, তারপরে ওরা এক্সরে করে বলতেছে আসলে নিউমোনিয়া, কিন্তু আমরা আসলে এরকম কোনো তেমন লক্ষণই পাইনি। আসলে নিউমোনিয়া লক্ষণ নাকি, এটা যদি একটু ঠিক মতো আমাদেরকে অ্যাডভাইস করতেন। জি জি অসংখ্য ধন্যবাদ দর্শক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। স্যার আপনি যদি একটু বলতেন। নিউমোনিয়া আসলে তো নিউমোনিয়া বাচ্চাদের নিউমোনিয়া যেটা হয় ভাইরাস দিয়েও হতে পারে, আবার ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে। মানে এখন সম্ভবত আমাদের যে প্রশ্নকর্তা তার বাচ্চা ভালো ছিল, দ্যাট মিনস হয়তো জ্বর আছে অল্প, বাট বাচ্চা হাসি খুশি, বাচ্চা খেলতেছে, বাট যখন ডক্টরের কাছে নিছে এক্সরে করে বলছে যে তার নিউমোনিয়া আছে। নিউমোনিয়া এটা হতে পারে কখন, যখন ভাইরাস নিউমোনিয়া হয়, ভাইরাস দ্বারা হয়, অথবা কোনো কিছু ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াগুলো আমরা বলি যে ওয়াকিং নিউমোনিয়া করে। মানে ওয়াকিং নিউমোনিয়া বলতে যে বাচ্চা খুব ভালো থাকবে, মানে বাচ্চা ওয়াকিং মানে হাঁটা চলা করবে সবকিছু, বাচ্চা এরকম সিভিয়ার জ্বর থাকবে না, বুকে ব্যথা থাকবে না, বাচ্চা একদম যে খুব উইক হয়ে যাবে, বমি করবে, এরকম না হয়েও নিউমোনিয়া হতে পারে। বাট এই যে একটা নিউমোনিয়ার সাধারণ ফর্ম, মানে নিউমোনিয়া নন সিভিয়ার ফর্ম, এটা কিন্তু বাসায় ট্রিটমেন্ট করা সম্ভব। বাট এরকম ফর্মেও নিউমোনিয়া হতে পারে। আবার একটা বাচ্চা স্পেশালি অনেক সময় বাচ্চার মানে বেশিরভাগ সময় বাচ্চার নিউমোনিয়া বলতে আমরা সিভিয়ার যেটা ভয়ঙ্কর বলি যে বাচ্চার নিউমোনিয়া খুব খারাপ, ডাক্তাররা ভর্তি হইতে বলতেছে, সেই নিউমোনিয়াটা আসলে ওইটাই যে একটা অনেক বেশি জ্বর, প্যারাসিটামল আপনি দিচ্ছেন, হয়তো জ্বর একটু কমছে কিন্তু বেসলাইনে একদম আসে নাই, যে বাচ্চা জ্বর ছেড়ে যায় নাই পুরোপুরি, অথবা ছেড়ে গেলে হাফ অ্যান আওয়ারের মধ্যে আবার জ্বর চলে আসছে, জ্বরের সাথে তার কাশি আছে, বুকের মধ্যে তার ঘর করতেছে, যে বাচ্চা খেতে যাচ্ছে না বা খেতে গেলে বমি করতেছে, এই ব্যাপারে তখন কিন্তু একটা নিউমোনিয়ার সিভিয়ার ফর্ম, শ্বাসকষ্ট হচ্ছে, চেস্ট ইনড্রয়িং হইতেছে যেটা বললাম, বুকের খাঁচা টেপে যাচ্ছে, তখন কিন্তু তাকে এক্সরে করে যদি শ্যাডো পাওয়া যায় তাহলে হসপিটালে ভর্তি করাটাই ভালো হবে। জি অসংখ্য ধন্যবাদ। আরেকটি ফোন কল চলে এসেছে। দর্শক আসসালামু আলাইকুম। আমি মাদ্রিদ থেকে বলছিলাম, আমার নাম সবুজ। জি আপনাদের যে স্যার আছে পলাশ, ও আমার ভাগ্নে লাগে। আচ্ছা ঠিক আছে, জি পলাশ আমাকে চিনবে। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম পলাশ। ওয়ালাইকুম আসসালাম মামা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তোমার টিভি দেখে অনেক ভালো লাগছে, তাই অনেক দূর থেকে তোমাকে ফোন দিলাম। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দর্শক, এভাবেই আমাদের সাথে থাকবেন। আমরা অনুষ্ঠান আবার শুরু করছি। স্যার আমি যেটা এবারে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা একটু আগে অ্যাজমা বা নিউমোনিয়া, একটু পরে আমরা নেবুলাইজেশন, এই বিষয়গুলো নিয়ে কথা বললাম। তো এই নেবুলাইজেশনের সাথে বর্তমান সময়ে আমরা দেখি যে অনেকে ইনহেলার ব্যবহার করছে। এই ইনহেলারটা আবার অনেক বাচ্চাদের কাছে একটু অন্যরকম কিছু বা ভয়াবহ কিছু হতে পারে। সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে কিভাবে এই ইনহেলার ব্যবহারে উৎসাহী করতে পারি, বা আর এর কি অন্য কোনো ব্যবহার রয়েছে কিনা বা অন্য কোনো উপায় রয়েছে কিনা? ইনহেলার মেডিকেশন বড়রা যেরকম একটা সিনক্রোনাইজ ওয়েতে মুখে চাপ দিয়ে নিতে পারে, বাচ্চাদের কিন্তু এই নেওয়াটা একটু ডিফিকাল্ট। এখন নেওয়াটা যখন ডিফিকাল্ট, এর জন্য বাচ্চাদের জন্য আলাদা কিছু টেকনিক আছে। জি এখন ইনহেলার বাদে কিন্তু অনেক বাবা মাই ভয় পায় যে একটা বাচ্চাকে ইনহেলার দিচ্ছি, এটা মনে হয় খুব একটা সোশ্যাল একটা স্টিগমাটা আছে যে এটা মানুষে জানলে কি হবে, বা ইনহেলার নিতে চায় না। বাট আসলে ইনহেলার তো সেফ একটা জিনিস। ওই যে আমি বলতেছিলাম যেটা, যে এটা তো মেডিসিন দেওয়ার একটা টেকনিক, তো এটাকে ভয় পাওয়ার দরকার নাই। যদি অ্যাজমা হয় তাহলে ইনহেলার নিতে হবে আসলে বাচ্চাদেরকে, বরং ইনহেলার একটু লং টার্ম ইউজ করলে দেখা যাচ্ছে বাচ্চা পুরোপুরি হয়তো একসময় সুস্থ হয়ে যাবে। কিছু কিছু বাচ্চা, অ্যাজমার বাচ্চা আমরা দেখি যে লং টার্ম ওষুধ ব্যবহার করার পরে একদম ভালো হয়ে যাচ্ছে, তার কখনোই অ্যাজমার সমস্যা সে ফেস করতেছে না, বাট এটা আবার কখনো হয়তো সে অ্যাজমা আসতে পারে।
বাট অ্যাজমা ভালো থাকতেছে ইনহেলার নিয়ে। তো ইনহেলার নেওয়ার টেকনিকটা বাচ্চাদের জন্য একটু ডিফারেন্ট। আমি একটা ডিভাইস আজকে নিয়ে আসছিলাম, যেহেতু আজকের প্রোগ্রামটা বাচ্চাদের নিয়ে, বাচ্চারা কিভাবে ইনহেলার নিবে। দেখেন এটা যদি একটা ইনহেলার হয়, ইনহেলারটা তো বাচ্চা, বড় মানুষ আর বাচ্চা নিবে ধরেন, বা বয়স্কদের ক্ষেত্রে স্পেশালি যারা, তো ইনহেলার সাথে একটা মাস্ক যদি থাকে, একটা পাইপ যদি থাকে, তো আমরা যদি এই মাস্কটা এই পাশে আমরা অ্যাটাচ করে নেই মুখের পাশটায়, আর ইনহেলার ঝাঁকি দিয়ে আমরা যদি এই ইনহেলারটা এই পাশটা অ্যাটাচ করি, আপনি যদি একটু উপরে তুলে দেখান আমরা উপরে তুলে দর্শকদের সুবিধা হবে। তাহলে এই দেখেন এখানে ইনহেলার লাগানোর একটা ওয়ে আছে। তো এই একটা সুন্দর একটা ডিভাইস প্রস্তুত হলো। তো এই ডিভাইসটা এখন আপনি একটা বাচ্চাকে এই যে নাক এবং মুখ এই বরাবর, দ্যাট মিনস এই বরাবর যদি আমরা বাচ্চার ফেসের সাথে নাক মুখে যেরকম নেবুলাইজার মাস্ক লাগাই রাখি, ওই মাস্কটা যদি লাগানোর পরে আমরা যদি এইটা একটা চাপ দিই, এখান থেকে যারা আছে একটা চাপ দিলাম, একটা চাপ দিয়ে বাচ্চা যদি নর্মালি যে সে ব্রেথ নেয় এটাতেই হবে, এক চাপ দিয়ে আমরা 5 বারের বেশি বাচ্চা শ্বাস নিচ্ছে এতটুকু সময় ওয়েট করতে হবে। তাহলে এইটার মধ্যে যে মেডিসিনটা আসবে এটা পুরোপুরি বাচ্চার ফুসফুসে চলে যাবে। দেন আমরা আর একটা চাপ দিব, এই আবার একটা চাপ দিয়ে আবার বাচ্চা 5 বার শ্বাস নিবে, এতটুকু সময় ধরে রাখবো। তাহলে এভাবে সকালে 2 চাপ, রাত্রে 2 চাপ, বা ডক্টর যেভাবে প্রেসক্রাইব করে এভাবে যদি ইনহেলারটা এই মাস্ক এবং পাইপ দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আর কষ্ট হয় না। পুরো মেডিসিনটা বাচ্চার বুকে যাবে এবং বাচ্চা দেখবেন যে ভালো থাকবে আপনার বাচ্চা। হয়তো ইনহেলারকে ভয় না পেয়ে এবং অন্যান্য এই যে মুখের মধ্যে একটা চাপ দিয়ে, অনেক বাবা মাই আমরা দেখি কি যখন আমাদের কাছে আসে দামি ইনহেলার ইউজ করতেছে, বা মুখের মধ্যে এখানে ধরে একটা চাপ দিচ্ছে, ওই গ্যাসটা কিন্তু আর ফুসফুসে যাচ্ছে না, মুখে রয়ে যাচ্ছে, মুখে ঘা হচ্ছে অনেক সময়। তো ওইগুলো জিনিসকে অ্যাভয়েড করার জন্যই আমরা এই পাইপ এবং মাস্ক সহ এভাবে ইনহেলার ইউজ করলে এটা সেফ, মেডিসিনটা পুরো ফুসফুসে যায়। আর এটা আমরা হয়তোবা যে কোনো ফার্মেসিতে পেতে পারি। হ্যাঁ, এটা ফার্মেসিতে পাওয়া যাবে, গিয়ে ডক্টর প্রেসক্রাইব করলে ফার্মেসিতে কিনে ফার্মেসি ম্যানও দেখাই দিতে পারে এটা। স্যার আরেকটি বোধহয় কল বারবার আসছে, আমি আপনার পারমিশন নিয়ে এটা একটু নিচ্ছি কলটা। দর্শক খুব সম্ভবত ফোনটি কেটে গিয়েছে। স্যার আমরা আজকে আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা ইনহেলার সম্পর্কেও জানলাম। স্যার আমি আপনার অনুমতি নিতে চাচ্ছি যে আমি কি কমেন্ট বক্সে অসংখ্য প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, আমি কি একটি নিতে পারি? হ্যাঁ অবশ্যই। জি, আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে তার যে বাচ্চা রয়েছে তার বারবার বমি হয়, এই বমি হওয়ার কারণ কি বলে আপনি মনে করেন? আবার ফোনটি চলে এসেছে, আমি একটু ফোনটি রিসিভ করছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন ছিল ডক্টরের কাছে যে বাচ্চাদের যে নেবুলাইজ করতে দেয়, জি, তখন উইন্ডোজ প্লাস আউটব্রেক অথবা বলিগট সলিউশন এটা কি একসাথে দিলে বেটার নাকি আপনার ইন্ডিভিজুয়ালি? জি জি দর্শক, অসংখ্য ধন্যবাদ। জি 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 স্যার, আপনি যদি একটু শর্ট করে বলতেন। একদম শর্ট করে যদি বলি, এই দুইটা একসাথে দেয়া যায়, মানে দুইটা একসাথে দিলে মেডিসিনে কোনো রিয়াকশন হয় না। এখন ওই যে ডোজ যেটা ডক্টর ঠিক করে দিবে, ওই দুইটা যদি একসাথে মিক্স করে দেয় তাহলে কোনো সমস্যা হবে না। এটার কোনো ভালো বা বন্ধ নাই যে একসাথে দিলে বেশি ভালো হবে বা আলাদা আলাদা দিলে বেশি ভালো হবে। অনেক সময় দেখা যাচ্ছে কি বাচ্চা বারবার নেবুলাইজ অনেক সময় রাখতে চায় না, তো সেক্ষেত্রে আপনি দুইটা মিক্স করে একসাথে দেয়া যাবে। ধরেন আপনি 2 to 3 মিনিটস বাচ্চাকে নেবুলাইজ করলেন, যে গ্যাসটা রয়ে গেল ভেতরে ওইটা আবার 5 মিনিটস পরে আবার দিয়ে দেন বাচ্চাকে একবারেই যে দেয়া লাগবে ওরকম যে এখনই 10 মিনিট ধরে আমি টানা যতক্ষণ পর্যন্ত গ্যাস বেরোবে ততক্ষণ পর্যন্ত একটানা দিব, এইটা না করে 5 মিনিটস বিরতিতে দেন। কিন্তু দুইটা মিক্স করলে নির্দিষ্ট ডোজে, যে ডোজটা বাচ্চার জন্য ইন্ডিকেটেড, তাইলে কোনো ঔষধের এফিকেসিও কমে যায় না, বাচ্চা কোনো ক্ষতি হয় না। তবে যদি দুইটা আমরা আলাদা আলাদা দিতে চাই তাহলে আমাকে আগে উইন্ডোর পাস দিতে হবে, দেন বডি কট দিতে হবে। জি জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। একদম আজকে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কাছে অসংখ্য ফোন আসছে, অসংখ্য কমেন্ট আমি দেখতে পাচ্ছি, তবে সময় স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠানটি এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য, দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে পুরো সময় জুড়ে থাকার জন্য। স্যার আপনি কি আমাদের দর্শক মাতা পিতাদের উদ্দেশ্যে সর্বশেষ এক কথায় কিছু বলতে চাবেন তাদের জন্য? ধন্যবাদ। আজকে যারা প্রোগ্রাম দেখছেন সমস্ত বাবা মার জন্য আসলে বাচ্চারা খুবই একটা কনসার্ন, তবে আমি বাবা মার উদ্দেশ্যে বলতে চাই আজকের বাচ্চারাই তো আমাদের ভবিষ্যৎ, নেক্সট বাংলাদেশের ফিউচার তারা। তো বাচ্চাদেরকে টেক কেয়ার করতে হবে, বাচ্চাদের জন্য সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করতে হবে বাসায় এবং বাসার বাইরে, এবং বাচ্চাদেরকে সুস্থ সবল ভাবে ডেভেলপ করতে হবে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য। ধন্যবাদ সমস্ত দর্শক শ্রোতাদেরকে, ধন্যবাদ সমস্ত মাদেরকে এবং সমস্ত বাচ্চাদেরকে। জি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর কথা বলার জন্য। দর্শক আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে
আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। For more updates,